আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 11 এর লেকচার 15 অর্থাৎ লাস্ট লেকচার নিয়ে। তো এর বিশ্লেষণমূলক প্রশ্নের উত্তর আমরা করছিলাম। তো এর আগের ক্লাস পর্যন্ত আমরা 11 নম্বর প্রশ্ন পর্যন্ত করেছি। আজকে আমরা 12, 13 এবং 14 নম্বর করব। কত নম্বর? 12, 13 আর 14, এই 14 নম্বর। তবে 14 নম্বরের ইনফরমেশনটা আমি লিখে রেখেছি। দেখো, 14 এর প্রথম প্রশ্নটাই হচ্ছে এ তারের পরিবাহিতা নির্ণয় করো। কি? এই যে তার এর পরিবাহিতা নির্ণয় করতে হবে। তাহলে এটা উদ্দীপক। তাহলে আমরা 14 এর ক নম্বরটা যদি দেখি, যে এ তারের পরিবাহিতা, আমরা জানি পরিবাহিতাকে জি দ্বারা প্রকাশ করা হয়। আর জি সমান সমান কি জানো? 1/r। তাহলে তুমি কিন্তু আর এর মান পাইলে তুমি অটোমেটিক জির মান পেয়ে যাবা। তবে আমরা জানি রো সমান সমান কি? আর এ ডিভাইডেড বাই এল, বা আর সমান সমান কি? রো এল ডিভাইডেড বাই এ। হ্যাঁ, তো এখানে মান দেখো দেওয়া আছে। এখানে এ তারের ক্ষেত্রে, হ্যাঁ, এ তারের ক্ষেত্রে এই এ এর মান কত? মানে এ তারের কি, এই যে আর মান বের করতে হবে। রো এর মান 1.6 ইন্টু 10⁻⁻8 ওম মিটার। আবার এই যে এল সমান সমান কত? 2 কিলোমিটার সমান সমান 2000 মিটার। তো এইভাবে তুমি এর মান এ সমান সমান আমরা জানি পাই ইন্টু আর স্কয়ার। তাহলে পাই ইন্টু আর এর মান কত? ওই দেখো, মানে এক্ষেত্রে আগে লিখে নাও, এখানে দেওয়া আছে এ তারের ব্যাসার্ধ আর সমান সমান 2 সেন্টিমিটার। তার মানে 2 কে যদি 100 দিয়ে ভাগ করে দাও তাহলে 0.02 এত মিটার। ওকে, তাহলে অতএব আমরা লিখতে পারছি যে এ সমান সমান পাই ইন্টু আর স্কয়ার। তাহলে পাই ইন্টু 0.02, এই যে হোল স্কয়ার। এভাবে পারবা। এখন এটা গুণ করে দিও যে কত সেন্টিমিটার মিটার আসে, কত মিটার স্কয়ার আসে। তখন এই রো এর মান বসিয়ে দিব 1.6 ইন্টু 10⁻⁻8 এবং এল এর মান 2000 ডিভাইডেড বাই এই এর মান যে পাই ইন্টু 0.02 হোল স্কয়ার। তখন কিন্তু একটা আর এর মান তুমি পেয়ে যাবা কত ওম। যখন আর এর মান তুমি পেয়ে যাবা তখন অতএব জি সমান সমান 1/r সমান কত? এই যে সিমেন্স, এর এককটার নাম কি? সিমেন্স। ওকে, সিমেন্স। ওকে, আমরা তাহলে এ তারের পরিবাহিতা নির্ণয় করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে বি ও সি তার দুটির মধ্যে কোনটি বৈদ্যুতিক হিটার তৈরিতে বেশি উপযোগী নির্ণয় করো। তো এই প্রশ্নটার জন্য তোমাকে বি আর সি তারের জন্য বৈদ্যুতিক হিটার কোনটা ব্যবহার। আমরা জানি হিটার তৈরি করতে গেলে যার রোধ বেশি সে হিটারে যদি সেই তার ব্যবহার করি, তাহলে রোধ বেশি হলে ওই রোধের কারণে সংঘর্ষ বেশি হবে, তাপ উৎপন্ন হবে, হিট বেশি উৎপন্ন হবে, তাই না? তাই যার আপেক্ষিক রোধের মান বেশি সেই তারটাই হিটার তৈরিতে বেশি উপযোগী। তাহলে আমাদের যদি এই প্রশ্নটাই আসে বি আর সি তে, খ নম্বর প্রশ্ন, তাহলে বি তারের ক্ষেত্রে আপেক্ষিক রোধ আমরা বের করব। তাহলে বি তারের ক্ষেত্রে তুমি কি জানো? বি তারের ক্ষেত্রে এই যে আপেক্ষিক রোধ রো সমান সমান আর এ ডিভাইডেড বাই এল, তাই না? তো বি তারের সাফিক্স দিতে পারো যে বি তারের আপেক্ষিক রোধ সমান বি তারের শুধু রোধ ইন্টু বি তারের কি ক্ষেত্রফল ইন্টু বি তারের কি দৈর্ঘ্য। তো এখানে সব মানগুলোই দেওয়া আছে, যে আর অফ বি সমান দেওয়া আছে কত? বি তারের রোধ এই যে 400 ওম, এবং এ অফ বি তো দেওয়া নেই, তবে ছোট আর ব্যাসার্ধ অফ বি দেওয়া আছে। কত দেওয়া আছে? 3 সেন্টিমিটার সমান 0.03 মিটার। অতএব এ অফ বি সমান সমান পাই ইন্টু আর স্কয়ার, আর অফ বি স্কয়ার। তাহলে পাই ইন্টু আর অফ বির মান 0.03, এই যে হোল স্কয়ার। পারবা, তাই না? এত মিটার স্কয়ার। এখন এল অফ বি সমান দৈর্ঘ্য কত? 4 কিলোমিটার সমান সমান 4000 মিটার। তাহলে আমরা এখানে কত ওম মিটার আপেক্ষিক রোধ বের করতে পারবো, যে বি তারের কত আপেক্ষিক রোধ। ওকে, ঠিক এইভাবেই রো অফ সি দিয়ে আর অফ সি ইন্টু এ অফ সি ডিভাইডেড বাই এল অফ সি, তাহলে কত ওম মিটার বের করে নিলে। সি তারের কত আপেক্ষিক রোধ। এই দুই আপেক্ষিক রোধ বের করে নেওয়ার পর
তারপর কি করছো, তারপর তুমি দেখছো যে কার আপেক্ষিক রোধ বেশি। যদি দেখো যে বির আপেক্ষিক রোধ বেশি, তাহলে বি আসলে কি বৈদ্যুতিক হিটার তৈরিতে উপযুক্ত, আর এর রোধ বেশি হলে এ উপযুক্ত। ওকে, তাহলে এটা আমরা পারবো। এখন আমরা শুরু করতে যাচ্ছি যে আমাদের 12 নম্বর সিকিউটা। তো 12-র আগে আমরা চলো আবার আগে একটু আমরা তো সিরিয়াল ব্রেক করে ফেলেছি, আমরা 14 নম্বর আগে করেছি, তাই চলো আগে 14 এর পর 13 করি, 13 এর পর 12 করে দিব। তাহলে 13 নম্বর কি আছে না, এই যে এখন করতে যাচ্ছে এই 13 নম্বর। তো 13 নম্বর আছে, দেখো আছে প্রদত্ত বর্তনী। প্রদত্ত বর্তনী, তো প্রদত্ত বর্তনী এটাই এমন দেওয়া আছে পজিটিভ নেগেটিভ, তারপরে এখানে রোধ, এখানে দুইটা রোধ, তারপরে এখানে একটা চাবি আছে, এখানে একটা চাবি আছে, এটা K1, এটা K2, আর এখানে একটা রোধ আছে। এই হচ্ছে ইনফরমেশন। এটা R4, এটা R1, এটা R2, এটা R3। ওকে, এই ইনফরমেশনটা দেওয়া আছে এবং এখানে লেখা আছে এই যে ব্যাটারি E সমান সমান 10 ভোল্ট। ওকে, আর এই R4 সমান সমান 25 ওহম, আর R1 সমান সমান কত দেওয়া আছে, R1 সমান সমান 50 ওহম, আর R2 সমান 50 ওহম, আর R3 সমান 100 ওহম। এই হচ্ছে ইনফরমেশন। এখন তোমার প্রশ্ন যে চাবি K1 বন্ধ এবং K2 খোলা অবস্থায় R3 এর দুই প্রান্তের বিভব পার্থক্যের পরিবর্তন বের করো। তাহলে K1 বন্ধ থাকবে আর এই K2 খোলা থাকবে, আর যদি K2 খোলা থাকে আর K1 বন্ধ থাকে, তাহলে R3 রোধের এই প্রান্ত আর এই প্রান্তে এই দুই প্রান্তের নাম দিই, চলো এইটার নাম দিলাম A, এই বিন্দুর নাম A, আর এই বিন্দুর নাম B। তাহলে R3 রোধের দুই প্রান্ত বিন্দুর বিভব পার্থক্যের পরিবর্তন। তো আমরা এটার অ্যাকচুয়ালি আমরা সৃজনশীলের ঘ নম্বরটা নিয়ে কাজ করছি। তো গ নম্বর ছিল দুইটাই বন্ধ ছিল। ওকে, K1 K2 দুইটাই বন্ধ ছিল, তাহলে আমাদের কাজ করতে হবে K1 আর K2 যখন দুইটাই বন্ধ আছে তখন এই R3 দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে হবে। তারপরে ঘ নম্বরের জন্য অ্যাকচুয়ালি এই K1 বন্ধ আর K2 খোলা অবস্থায়ও এই R3 দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে হবে। এই দুইটা বের করার পরে তারপর দেখবো পরিবর্তন হয়েছে নাকি হয়নি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি এই সলিউশনটা যে K1 ও K2 বন্ধ অবস্থায়, বন্ধ অবস্থায়। তাহলে K1 আর K2 যদি বন্ধ থাকে তখন এর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি তুমি বের করতে চাও, মানে ভি অফ এ বি যদি বের করতে যাও, জানো ইন্টু আই ইন্টু আর। তো আই বলতে বোঝায় এ বিন্দুতে কত কারেন্ট ঢুকেছে এবং বি বিন্দুতে যে শেষ হয়েছে। দেখো তো এ বিন্দুতে কত কারেন্ট ঢুকেছে, এটা না পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে এই দিক দিয়ে বিদ্যুৎ যাচ্ছে না, এই দিক দিয়ে এসে এ বিন্দুতে বর্তনীর মেইন কারেন্টই ঢুকছে। তাহলে আগে দরকার মেইন কারেন্টের মান, আর আর মানে কি এই এ আর বির মধ্যে যতগুলো রোধ আছে তাদের তুল্য রোধ, আর এ আর বির মধ্যে একটা রোধ আছে R3 রোধ। ওকে, তাহলে অ্যাকচুয়ালি বলতে পারো আই অফ R3। আর আই বের করতে গেলে তুমি জানো ভি ডিভাইডেড বাই আর, মানে ভি কি বর্তনীর মেইন ভোল্টেজ ডিভাইডেড বাই বর্তনীর মেইন রোধ। তো বর্তনীর যদি তুল্য রোধ বের করতে চাও তাহলে K1 আর K2 বন্ধ থাকা অবস্থায় চলো আগে তুল্য রোধ বের করি, তারপর কারেন্ট বের করি, তারপর ভোল্টেজ বের করবো। ওকে, তুল্য রোধ বের করতে গেলে দেখতেই পাচ্ছ এখান থেকে বিদ্যুৎ এসছে, এখান দিয়ে গেছে, এখানে এসে দুই ভাগে ভাগ হয়েছে, তাই এটা সবচেয়ে দূরের তার, আর এটার সাথে কোনো প্রশাখা নেই। শাখা প্রশাখা না থাকায় এটার কাজ আগে করে নেব R1 R2। তাহলে বলতো প্রথমে RP1, RP1 এর সাথে কি হবে 1 ভাগ R1 যোগ 1 ভাগ R2, এই যে হোল ইনভার্স সমান আসলো কত 1 ভাগ 50 যোগ 1 ভাগ 50, এই হোল ইনভার্স জানো তো অর্ধেক হয়ে যায় না 25 ওহম। তাহলে এই দুইটার তুল্যরোধ কত 25। এই দুইটার সাথে এটা কিসে আছে বলতো, এটাও সমান্তরালে আছে। তাহলে RP2, হ্যাঁ RP2 সমান কি হবে 1 ভাগ RP1 যোগ 1 ভাগ R4, এটা হোল ইনভার্স সমান সমান 1 ভাগ 25 যোগ 1 ভাগ 25, এটা হোল ইনভার্স সমান সমান যে 12.5 ওহম।
তাহলে আবার পেলাম যে এইটা এই তিনটা তুল্যরোধ কত হলো, এই তিনটা তুল্যরোধ 12.5, সেটার সাথে এই R3 কে আছে শ্রেণীতে। অতএব RS সমান সমান R3 যোগ কত RP2 সমান সমান 12.5 যোগ 100 যোগ 12.5 12.5 সমান সমান কত আসলো 112.5 ওহম। তাহলে আমরা পেয়ে গেলাম বর্তনীর তুল্যরোধ। অর্থাৎ বর্তনীর মেইন কারেন্ট I সমান V ভাগ R সমান V এর মান কত 10 ডিভাইডেড বাই R এর মান কত 112.5। দেখি I এর মানটা কত পাওয়া যায়। তো I এর মান যদি আমরা বের করতে চাই যে 10 ভাগ 112.5 সমান এই যে 0.088, ওকে সব 8 আসছে 0.8889 দিলাম, এত অ্যাম্পিয়ার। ওকে, এখন ওরা প্রশ্ন তাহলে যখন অতএব ভি অফ এ বি, এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, অ্যাকচুয়ালি R3 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান I অফ কি হবে বলতো I ইন্টু R3 সমান 0.0889 ইন্টু R3 এর মান 100, এত ভোল্টেজ। তাহলে সমান কত আসে যে গুণ 100 সমান সমান যে 8.8889 এমন, একটু বেশি করে নিলাম এত ভোল্ট। তাহলে আমরা কিন্তু পাচ্ছি যে K1 আর K2 যখন বন্ধ ছিল তখন তুল্যরোধ বের করেছি, কারেন্ট বের করেছি, দুই প্রান্তের R3 দুই প্রান্তের বিভব পার্থক্য বের করেছি। এখন বের করব যে K1 বন্ধ ও K2 খোলা অবস্থায়, তাহলে K1 বন্ধ K2 খোলা অবস্থায় কি হবে, এই K2 যদি খোলা থাকে তাহলে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ যাবে না, তাহলে এটা আসলে থাকবেই না। তখন এই সার্কিটটা তুমি আঁকাবা, এখানে যে এইটুকু আঁকাবা, তখন এই সার্কিটটা এখানে আঁকাবা, আমি আঁকাচ্ছি না। ওকে, তখন দেখো এই কারেন্টের মান চেঞ্জ হয়ে যাবে, কেন তুল্যরোধ চেঞ্জ হয়ে গেছে। তখন তুল্যরোধ কত হবে, তুল্যরোধ হবে যে অতএব এই ক্ষেত্রে তুল্যরোধ R1 আর R2 তুল্যরোধ কত হবে বলতো, এই যে R1 ও R2 এর তুল্যরোধ, ডাইরেক্ট তুল্যরোধ গ হতে পেয়েছো না, RP1 সমান কত পেয়েছো, বা RP1 সমান পেয়েছো যে 25 ওহম। অতএব বলা যায় বর্তনীর তুল্যরোধ তখন এই R3 এর সাথে এটা, অতএব তুল্যরোধ RS সমান সমান RP1 যোগ R3 সমান 125 আর 125 ওহম। অতএব I সমান সমান V মানে V ডিভাইডেড বাই R, আর অ্যাকচুয়ালি RS সমান সমান 10 ডিভাইডেড বাই RS মানে 125 সমান 10 ভাগ 125 সমান 0.08 এত অ্যাম্পিয়ার। অতএব V অফ AB সমান সমান যে I ইন্টু R3 সমান 0.08 ইন্টু R3 এর মান 100 সমান 8 ভোল্ট। তাহলে দেখছো এটা ছিল 8.8888 ভোল্ট আর এটা 8 ভোল্ট, তাহলে এর পরিবর্তন ঘটবে, অর্থাৎ এর বিভবের পরিবর্তন কমে যাবে, বিভব পার্থক্য কি হয়ে যাবে, কমে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা শুরু করব কত 12 নম্বর, তাহলে 30 নম্বর কমপ্লিট, 14 কমপ্লিট, তাই না? এখন আমরা 12 শুরু করতে যাচ্ছি। তো নাম্বার 12 এ কি আছে একটু দেখি চলো। ওকে, দেখো নাম্বার 12 এ দুইটা সার্কিট এখানে দেওয়া আছে। 12 নম্বরে যে প্রদত্ত বর্তনী, আমরা প্রদত্ত বর্তনী দ্বয়, কি বর্তনী আছে, একটা আছে এই যে এখানে রোধ আছে, এখানে অ্যাম্পিয়ার আছে এবং এখানে চাবি আছে। ওকে, এখন এই যে পজিটিভ নেগেটিভ, এরপরে এটা প্রথম চিত্র। আর দ্বিতীয় চিত্রে কি আছে দেখি চলো। দ্বিতীয় চিত্রে 5 ওহম আর এখানেও 5 ওহম আর এখানে ভি, এখানে একটা রোধ 15 ওহম, এই যে পজিটিভ নেগেটিভ, এই হচ্ছে চিত্র। তা আমরা চিত্র ঠিকই বুঝেছি না? এখন প্রশ্ন হচ্ছে এটা দ্বিতীয় চিত্র, তাই না? আচ্ছা, ঘ নম্বর প্রশ্ন যে প্রথম চিত্রে এ এর স্থানে ভি, তাহলে প্রথম যে চিত্রটা দেখছি এখানে আছে অ্যামিটার, অ্যামিটারের স্থানে একটা ভোল্ট মিটার দিলে, আর দ্বিতীয় চিত্রে ভি এর স্থানে যদি এ দেওয়া হয় তাহলে কি ঘটবে।
এটাই প্রশ্ন। তাহলে আচ্ছা, যদি এই প্রশ্নটা হয়ে থাকে যে এ এর স্থানে আমাকে কি বলছে, ভি দিয়ে দাও, আর ভির স্থানে এ দিয়ে দাও, তাহলে কি ঘটবে? আচ্ছা, অ্যামমিটার কি করে? বিদ্যুৎ প্রবাহ মানে পরিমাপ করে, আর ভোল্টমিটার দুই বিন্দুর বিভব পার্থক্য পরিমাপ করে। এখন দেখো এই সার্কিটের এখানে যদি এর মধ্য দিয়ে কত বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এই সার্কিটে এখান দিয়ে তো বিদ্যুৎ যাচ্ছে, এখন কত যে বিদ্যুৎ যাচ্ছে সেটা যদি আমাদের বের করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? এই সার্কিটের কোনো এক জায়গায় কি দিতে হবে বলতো? কোনো এক জায়গায় দিতে হবে যে এই রোধটার মান আর, এটার নাম এই ভোল্টেজের মান ভি। এখন সরি, পুরো বিদ্যুৎ প্রবাহ তো পুরো কোষ ঘুরেই আসবে, তড়িৎচালক শক্তি ই দিলাম। এখন বিদ্যুৎ প্রবাহ এর মধ্য দিয়ে হচ্ছে, এবং এই যে কত বিদ্যুৎ প্রবাহ হচ্ছে আই ওয়ান্ট টু ফাইন্ড আউট। এখন যেহেতু ফাইন্ড আউট করতে চাই, তাই এখানে দিয়ে দিলাম একটা অ্যামিটার। তাহলে এই বিদ্যুৎটা যদি অ্যামিটারের মধ্য দিয়ে যায়, অ্যামিটারের মধ্য দিয়ে গেলে অ্যামিটার সেটা মেপে দিবে যে কত বিদ্যুৎ প্রবাহ গেল। এখন তুমি চিন্তা করো, এই অ্যামিটারের এই যে কত বিদ্যুৎ প্রবাহ আই সমান সমান ই ডিভাইডেড বাই আর সে নির্ণয় করে দিল, তাই না? এখন যদি অ্যামিটারের নিজের আবার রোধ থাকে, হ্যাঁ, প্রত্যেকটা ডিভাইসের তো একটা নিজস্ব রোধ আছে। এখন অ্যামিটারের যদি নিজের আবার রোধ থাকে, তাহলে বর্তনীর এই যে তোর কোষ এই যে কত বিদ্যুৎ প্রবাহ তৈরি করলো, সেই বিদ্যুৎ প্রবাহ ড্যামারেজ হবে কিনা, মান পরিবর্তন হয়ে যাবে কিনা? অবশ্যই যাবে, কারণ এই আর এর মান কিন্তু এখন বর্তনীর প্রবাহ তো রোধ আছেই, আবার অ্যামিটারেরও যদি কিছু একটা রোধ মনে করো আর প্রাইম যদি থাকতো, তাহলে কিন্তু আই এর মান চেঞ্জ হয়ে যেত। তাহলে অ্যাকচুয়ালি যে কোষ কত বিদ্যুৎ প্রবাহ দিল সেটা পিওর হিসাব নিকাশ আমরা করতে পারতাম না। তাই অ্যাকচুয়ালি অ্যামিটারের কোনো রোধ নেই বলে এই কাজ করা হয়। তাই অ্যামিটার এমন ভাবে ডিভাইসটা তৈরি করা হয় যাতে ওর রোধ কি নেই। এখন কোন একটা বস্তুর কিছু না কিছু তো রোধ থাকেই, তবে তাত্ত্বিক ভাবে মানে ওই থিওরিক্যালি অ্যামিটারের রোধটা কি ধরা হয়? শূন্য। তাহলে অ্যামিটারের যদি কোনো রোধ না থাকে, সম্পূর্ণ বিদ্যুৎ ওর মধ্য দিয়ে যাবে, এবং কত যাবে সে মেপে দিবে। বুঝতে পারছো? তাহলে আমরা অ্যামিটারের রোধ কি ধরি? শূন্য ধরি। এইবার তুমি চিন্তা করো যে এই সার্কিটটার এখানে এই দুই বিন্দুর বিভব পার্থক্য বের করতে হবে, এখানকার ভোল্টেজ আর এই দুই বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করতে হবে। এখন বিদ্যুৎ যে প্রবাহিত হচ্ছে, এখানে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, সেই আই যখন এখান দিয়ে যাচ্ছে এ বিন্দুতে গেল, এখন যদি তুমি এখানে একটা ভোল্ট মিটার রেখে দিতে, আমরা এই ভোল্ট মিটারের এর মধ্যে ভোল্ট মিটারের রোধ অনেক অনেক বেশি থাকে, অনেক বেশি থাকে। এখন কি করা হয় দেখো, এই এ বিন্দুর সাথে আর বি বিন্দুর সাথে দুইটা তার নিয়ে আলাদা করে এখানে একটা ভোল্ট মিটার দিয়ে দেওয়া হলো, যাতে এই ভোল্ট মিটারের এখানে যে কারেন্ট যাচ্ছে, কারেন্ট মানে ইলেকট্রনের ফ্লো, তাই না? অ্যাকচুয়ালি সত্যি সত্যি এদিকে ইলেকট্রন যাচ্ছে, তাই না? তো যাই হোক, যেই যাক, চার্জ এদিকে যাচ্ছে, কিউ আধান এদিকে যাচ্ছে, আধান এর গতির কারণে অ্যাকচুয়ালি এ বিন্দুতে একটা ধাক্কা যাচ্ছে, মানে গতি ফোর্স না, একটা বল অনুভব করছে কে? এ বিন্দু, রাইট? এখন এ বিন্দু যে কত বল অনুভব করলো, আবার এই বি বিন্দুতে যে কত বল অনুভব করলো, এই দুই বলের পার্থক্যটাই কিন্তু এই যন্ত্রটা মাপছে। তার মানে এখানে একটা মেকানিক্যাল পাওয়ার কাজ করছে, না যান্ত্রিক শক্তি কাজ করছে, যে এখানকার এই বিদ্যুৎ প্রবাহের কারণে এ বিন্দুতে ফোর্স ধাক্কা আর বি বিন্দুতে ফোর্স একটা বল অনুভব করছে, এই দুই বলের পার্থক্যটাই তো আসলে এই দুই বিন্দুর বিভব পার্থক্য। ওকে, তাই বিভব পার্থক্য মাপার জন্য যে এখানে ধাক্কা, আবার কোনো যদি বিদ্যুৎ এখান দিয়ে চলে যায়, এর মধ্য দিয়ে বিদ্যুৎ যদি চলে যায়, তাহলে এখান দিয়ে যদি বিদ্যুৎই চলে যায়, তাহলে এই দুই বিন্দুর অ্যাকচুয়ালি পার্থক্য কত যে রিয়েল বিদ্যুৎ ধাক্কা অনুভব করলো সেটা নির্ণয় করা যেত না। তাই অ্যাকচুয়ালি কোনো বিদ্যুৎ যাতে এর মধ্য দিয়ে না যাইতে পারে, বিদ্যুৎ আসার পরেই এখানে এই বিন্দুতে কত ধাক্কা খেলো শুধু সেটাই নির্ণয় করতে পারে, তার জন্যই আসলে এর মধ্যে এই ভোল্ট মিটারের রোধ মানে আর এর মান ইনফিনিটিভ ধরা হয়, অসীম রোধ। এত বেশি রোধ আছে যে একটু বিদ্যুৎ প্রবাহ ওর মধ্য দিয়ে যাবে না, জাস্ট এখানে এসেই দিবে একটা ধাক্কা, কিন্তু যাইতে পারবে না। তাহলে এই বিন্দুর পিওর ধাক্কাটা বোঝাতে মানে বলটা নির্ণয় করা যাবে, এই দুই বিন্দুর ফোর্সটা বিভব পার্থক্যটা নির্ণয় করা যাবে।
এই কারণেই এটাকে দেখো বাধ্য হয়ে এই সার্কিটের সাথে কিসে, এই রোধের সাথে কিসে, সমান্তরালে যুক্ত করা হয়েছে। আর এই যে অ্যামিটারকে কিসে, শ্রেণীতে, ডাইরেক্ট শ্রেণীতে যুক্ত করা হয়েছে। তাহলে ভোল্টমিটারকে শ্রেণীতে যুক্ত করা হয় না, সমান্তরালে যুক্ত করা হয়, আর অ্যামিটারকে বর্তনীর সাথে শ্রেণীতে যুক্ত করা হয়। এখন ভোল্টমিটারের রোধকে মানে তাত্ত্বিকভাবে অসীম ধরা হয়, অ্যামিটারের রোধকে তাত্ত্বিকভাবে শূন্য ধরা হয়। এখন যদি এই রোধ, তাহলে ভোল্টমিটারের রোধ এত বেশি যে ওর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে না। তাহলে এই প্রশ্নটাই যদি এই অ্যামিটারের জায়গায় যদি ওরা ভোল্ট বললো, ভোল্টমিটার বসিয়ে দেওয়া হয়, বলবা যেহেতু আমরা জানি তাত্ত্বিকভাবে ভোল্টমিটারের রোধ কি অসীম ধরা হয়, তাই বর্তনীতে অ্যামিটারের স্থানে ভোল্টমিটার সংযুক্ত করলে এই রোধের কারণে কোন রকম বিদ্যুৎ প্রবাহ এর মধ্য দিয়ে ঘটবে না। যেহেতু বিদ্যুৎ প্রবাহ হবে না, তাই কোনো ভোল্টেজ ড্রপও হবে না। অর্থাৎ এই দুই জায়গায়, এই দুই বিন্দুর বিভব পার্থক্য, এই ভোল্টমিটারের পাঠ কত হবে, আসলে এই বর্তনীর যে তড়িৎচালক শক্তি ছিল ই এর মান ছিল, ভি এর মান যা ছিল ই এর মানের সমানই হবে, কারণ একটুও ড্রপ হয়নি। তাহলে বলে দিবা যে অ্যামিটারের স্থানে ভোল্টমিটার সংযুক্ত করলে এর রোধ অসীম হয়, এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে না। এখন প্রশ্ন এটা যে এই ভোল্টমিটারের জায়গায় যদি দ্বিতীয় চিত্রে অ্যামিটার লাগিয়ে দেওয়া হয়, তাহলে আমরা তো জানি অ্যামিটারের কোনো রোধ নেই, তাই বলবা যে অ্যামিটার লাগিয়ে দেওয়া হলে প্রথমত এই 5 ওহম আর 5 ওহম রোধ, এখান দিয়ে বিদ্যুৎ আসবে, এই 5 ওহম আর 5 ওহম উভয় রোধের মধ্য দিয়ে, এই দুইজনের রোধ সমান, তাই বিদ্যুৎ এখানে এসে সমান ভাগে ভাগ হয়ে যাবে, এবং সেই বিদ্যুৎ প্রবাহ পরবর্তী অংশের এই 15 ওহম রোধের মধ্য দিয়ে একটুও যাবে না। কেন যাবে না? কারণ এখানে বিদ্যুৎটা আসার পর দেখবে এই তারের মধ্য দিয়ে একটুও রোধ নেই। যেহেতু একটুও রোধ নেই, তাই এখান দিয়েই সম্পূর্ণ বিদ্যুৎটা ফ্লো করবে, এদিকে বিদ্যুৎ প্রবাহিত হবে না। তাই এটাকে আমরা বলবো এই 15 ওহম রোধটা বর্তনীতে থাকাও যা, না থাকাও তা, ওটা কাজে লাগছে না, এটাকে বলা হয় শর্ট সার্কিটেড হয়ে গেছে। তাহলে এই কথাটা উল্লেখ করবা যে এখন ভোল্টমিটারের জায়গায় যদি দ্বিতীয় চিত্রে অ্যামিটার বসিয়ে দেওয়া হয়, তাহলে এই বর্তনীর মূল বিদ্যুৎ প্রবাহ 5 ওহম আর 5 ওহম রোধের মধ্য দিয়ে যাবে, কিন্তু পরবর্তী 15 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত হবে না, কারণ অ্যামিটারের রোধ তাত্ত্বিকভাবে শূন্য ধরা হয়, এবং এর রোধ শূন্য হওয়ায় এর মধ্য দিয়ে সম্পূর্ণ বিদ্যুৎ প্রবাহিত হবে। এই ক্ষেত্রে 15 ওহম রোধটা কাজে দিবে না, অর্থাৎ বর্তনীটি শর্ট সার্কিটেড হয়ে যাবে। অ্যাকচুয়ালি বলে লাস্টে মন্তব্য করবা যে অ্যাকচুয়ালি এভাবে যদি অ্যামিটারের জায়গায় ভোল্টমিটার এবং ভোল্টমিটারের জায়গায় অ্যামিটার সংযোগ দেওয়া হয়, এটি হবে ভুল সংযোগ। কারণ আমরা জানি অ্যামিটার বর্তনীর সাথে বর্তনীর শ্রেণীতে সংযুক্ত করা হয়, ভোল্টমিটার বর্তনীতে সমান্তরালে সংযুক্ত করা হয়ে থাকে। আশা করি বুঝতে পারছো। দেখা হবে পরের ক্লাসে, অর্থাৎ লেকচার কততে, লেকচার এই অধ্যায় শেষ, পরের অধ্যায়ে অর্থাৎ অধ্যায় 13 আমরা 12 ডিসকাস করেছি।